নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আপুইয়ারটা হ্যান্ডবল ছিল না কেন এবং কি কারণে টেবর ক্যাটেল সেটাকে হ্যান্ডবল বলছে না সেটা এক্সপ্লেন করব। তার পাশাপাশি মুনলো তিনি মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হবে তার ভবিষ্যৎবাণী করলেন। ইস্টবেঙ্গল দল তারা নতুন বিদেশি সেন্টার ব্যাক নেবে কিনা এবং ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি প্র্যাকটিস করছে এবং অনিরুদ্ধ থাপাও প্র্যাকটিস করছে। ওভারঅল বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চায় নতুন আছেন সকলকে অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদের আপডেট দিই। ইস্ট বেঙ্গল দলের নতুন বিদেশি রিচার্ড সেলিস তিনি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিলেন ইস্ট বেঙ্গল দলে। রিচার্ড সেলিস যাকে কিন্তু ইস্ট বেঙ্গল দল ডার্বির দিন নিয়ে এসেছিল এবং আশা করা যাচ্ছে ইস্ট বেঙ্গল তাদের আপকামিং যে ম্যাচটা আছে 19শে জানুয়ারি গোয়ার বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু রিচার্ড সেলিসকে ইস্টবেঙ্গল দলে আমরা খেলতে দেখতে পারি। অর্থাৎ ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু গুড নিউজ, তাদের নতুন বিদেশি উইঙ্গার কাম স্ট্রাইকার তিনি কিন্তু চলে এসেছেন, ইস্টবেঙ্গল দলে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন এবং আশা করছি 19 তারিখ তিনি খেলবেন। এবং ইস্টবেঙ্গল দলের দ্বিতীয় আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু চেষ্টা করছে এবং তারা কোচের সঙ্গে কথাবার্তা বলে তারা এমন প্ল্যান করছে যে যাতে ইস্টবেঙ্গল দল তারা নতুন বিদেশি ডিফেন্ডার আনতে পারে। কারণ একসঙ্গে হিজাজি আর হেক্টরের খারাপ পারফরমেন্সের জন্য কিন্তু ইস্টবেঙ্গল দলকে ভুগতে হচ্ছে। তাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা বলে কিন্তু আরও এক নতুন বিদেশি ডিফেন্ডার নিয়ে আসার কথাবার্তা কিন্তু ভাবছে। এবং বলে রাখি, উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু বন্ধ হয়ে যাবে 3 ফেব্রুয়ারি। অর্থাৎ এখনও কিন্তু ধরতে গেলে হাতে কিন্তু 16 থেকে 17 দিন সময় আছে ইস্টবেঙ্গল দলের। অর্থাৎ এর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল দল চেষ্টা করবে নতুন বিদেশি ডিফেন্ডার আনার। নয় হিজাজি নয় হেক্টর, যে কোনো একটা প্লেয়ার কিন্তু বাদ যাবে ইস্টবেঙ্গল দল থেকে অ্যাজ আ সেন্টার ব্যাক। তবে ইস্টবেঙ্গল কোচ এবং ম্যানেজমেন্ট তারা চাইছে যে এমন ডিফেন্ডার নিয়ে আসবে যে বসেছিল না বা যে প্র্যাকটিসে আছে বা যা খেলছে। অর্থাৎ সিজনের মাঝখানে এরকম ডিফেন্ডার আনা কিন্তু খুবই কঠিন, যে খেলছে প্র্যাকটিস করছে। তো এরকমই কোনো বিদেশি ডিফেন্ডার নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু ইস্টবেঙ্গল, যাতে সরাসরি তাকে 2-1 দিন প্র্যাকটিস করিয়েই কিন্তু ডিফেন্সে নামানো যায়। তো দেখা যাক ইস্টবেঙ্গল এরকম কোনো বিদেশি সেন্টার ব্যাক পায় কিনা। তাহলে বন্ধুরা, এইবারে সেটা বলবো, থাপা তিনি কিন্তু মোহনবাগান দলে প্র্যাকটিস সেশনে জয়েন করেছেন। এটা গুড নিউজ, তবে পুরোপুরি গুড নিউজ বলবো না, কারণ থাপা তিনি কিন্তু মোহনবাগান দলের প্র্যাকটিস সেশন জয়েন করলেও তিনি কিন্তু মূলত জিম সেশনই সেরেছিলেন। মোহনবাগানের ফিজিওর আন্ডারেই কিন্তু তিনি মোটামুটি নিজের ট্রেনিংগুলো করেছেন, মানে ট্রেনিং বলতে বল পাই ট্রেনিং নয়, জিম সেশন, রিকভারি সেশন সেগুলো করেছে। তো আমি কিন্তু বলছি এখনও 3-4 ম্যাচ পরেই কিন্তু আমরা থাপাকে দেখতে পারবো মোহনবাগান দলের জন্য খেলতে। কারণ মোহনবাগানের পরপর ম্যাচ আছে, 17 তারিখ আছে, 21 তারিখ আছে। অর্থাৎ এখনও 3-4 ম্যাচ পরেই কিন্তু আমরা থাপাকে মোহনবাগানের জন্য অ্যাভেলেবেল দেখতে পারবো। তবে আমি প্রে করবো যাতে থাপা দ্রুত সুস্থ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, মুনলো তিনি কিন্তু বলছেন এই বছর মোহনবাগানের সবথেকে বড় সাফল্যের চাবিকাঠি হচ্ছে হোজে মলিনা। তিনি বলছেন মোহনবাগান দলে যত বড় বড় স্টার প্লেয়ার আছে তাদের সকলকে একসঙ্গে ড্রেসিং রুমে রাখাটা কিন্তু নিজের মধ্যে চ্যালেঞ্জ। মোহনবাগান দলে এমন এমন প্লেয়ার আছে যারা কিন্তু অনায়াসেই ডিজার্ভ করে, কিন্তু তারা সাবস্টিটিউট বেঞ্চে বসে থাকে। তাই এত ভালো প্লেয়ারকে সাব বেঞ্চে বসিয়ে রাখা এবং তাদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করাটাই নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ। তাই মোহনবাগান দলের সবথেকে বড় সাফল্য চাবিকাঠি হচ্ছে মোহনবাগান দলের হেড কোচ হোজে মলিনা। হোজে মলিনা যে এত বড় বড় প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখতে পেরেছে এবং মোহনবাগান ড্রেসিং রুম শান্ত রাখতে পেরেছে, খুশি রাখতে পেরেছে, সেটাই কিন্তু এই বছর মোহনবাগান দলের সবথেকে বড় চাবিকাঠি। এবং মনোলো মার্কোস তিনি বলছেন যে এই বছরে কিন্তু মোহনবাগান দল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার সবথেকে বড় কন্টেন্ডার। তিনি বলছেন যে মোহনবাগান এই বছর তারা জিততে পারে আইএসএল, তবে বলা যায় না খেলার কথা। মোহনবাগান যদি পরপর 3-4টে ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু যে কোনো দল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু চলে আসবে। তাহলে বন্ধুরা, এইবারে সবথেকে মেন টপিকটাতে আসি। আপুইয়ার হ্যান্ডবলটা পেনাল্টি ছিল না এমনটা কিন্তু বলছেন এআইএফএফ চিফ রেফারি টেবর ক্যাটেল। টেবর ক্যাটেল পরিষ্কার করে দিয়েছে যে আপুইয়ার হ্যান্ডবলটা কিন্তু পেনাল্টি ছিল না, মানে ডার্বিতে যে হ্যান্ডবলটা দেওয়া ছিল সেটা পেনাল্টি ছিল না। কারণটা কি? ফুটবলে প্রতিদিনই কিছু না কিছু নিয়মে পরিবর্তন হয় এবং হ্যান্ডবল নিয়ে কিন্তু ফিফা প্রচণ্ড কড়াকড়ি। তবে ডিফেন্ডারদের কিছুটা সুবিধা দেওয়ার জন্য কিন্তু ফিফা হ্যান্ডবলের নিয়মে সামান্য পরিবর্তন করেছে। ফিফা তার থেকেও বেশি আইএফএবি 2019-এ তারা একটা পারমিশন নিয়েছিল যেখানে হ্যান্ডবলে কিছু নিয়মে পরিবর্তন হয়েছে। এবং আমরা ফুটবলে অনেক ক্ষেত্রেই দেখেছি যে কয়েকটা জেনুইন হ্যান্ডবল যেটা দেখে মনে হয়েছে যেটা পেনাল্টি দেওয়া উচিত, সেটা কিন্তু ভিআরে দেখার পরে মাঠের রেফারি সেটা কিন্তু হ্যান্ডবলের সত্ত্বেও সেটা কিন্তু পেনাল্টি দেয়নি।
কি কি ক্ষেত্রে হ্যান্ডবল হলেও পেনাল্টি দেয় না। প্রথমত আমরা কিছু কিছু নিয়ম জানি, সেটা হচ্ছে যদি হাত ন্যাচারাল পজিশনে থাকে, মানে সেক্ষেত্রে বডির সঙ্গে অ্যাটাচ বা বডির সঙ্গে লাগোয়া থাকলে সেটা ন্যাচারাল পজিশন ধরা হয়, বা বডির সঙ্গে সাইডে এরকমভাবে আছে সেটাকেও ন্যাচারাল পজিশন ধরা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে আপুইয়ার ক্ষেত্রে কি হয়েছিল, আপুইয়ার থেকে কিন্তু বল হাত পিছনে ছিল কিন্তু পেনাল্টি দেয়নি, কারণ আপুইয়া এবং যেহেতু ফিফার নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ডিফেন্ডার অনিচ্ছাকৃতভাবে বলটা এসে তার হাতে লাগে, সে কিন্তু বলে হাত লাগায়নি, আপুইয়া বলে কিন্তু হাত লাগায়নি। আমরা দেখেছিলাম আপুইয়া ডান দিকটা একটু স্লাইড মুভ করেছিলেন বলে হাতটা তার পিছনে চলে গেছিল এবং বলটা এসে আপুইয়ার হাতে লেগেছিল, হিট করেছিল, যেটা ন্যাচারাল দেখে মনে হয়েছিল যে হ্যান্ডবল। কিন্তু ফিফার নতুন নিয়ম অনুযায়ী সেটা হ্যান্ডবল ছিল না, কারণ যেহেতু নতুন নিয়মে পরিষ্কার করা আছে যে হাত যদি বডি থেকে এক্সটেন্ডও থাকে, কিন্তু যদি হাত সেক্ষেত্রে বডির থেকে পিছনে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে পেনাল্টি দেবে না এবং হাতটা কিন্তু অবশ্যই নিচে থাকতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু দুটোই ছিল, আপুইয়ার বডি দেখুন, আমি কিন্তু কারোর হয়ে বলছি না, যেটা নতুন নিয়ম আমি চাই আপনারা নিয়মটা জানুন পরিষ্কারভাবে, সেই জন্য ভেঙে বলছি। তাই এই দুই নিয়মে কিন্তু যেহেতু আপুইয়ার হাত বডির পিছনেও ছিল, পরিষ্কার দেখতে পাবেন, এবং যেহেতু আপুইয়ার হাত বডি থেকে পিছনে ছিল এবং হাত নিচের দিকে ছিল, সেক্ষেত্রে কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী আপুইয়ার হ্যান্ডবলটা কিন্তু পেনাল্টি ছিল না। এবং এবার অনেকে বলতেই পারে, যদি লাফিয়ে যদি হাত যদি পিছনে থাকে তাহলে সেটা পেনাল্টি হবে কিনা, অবশ্যই সেটা পেনাল্টি হবে। হাত যদি ওপরের দিকে উঠে থাকে এবং সেটা যদি বডির পিছনেও থাকে, তাহলে কিন্তু সেটা পেনাল্টি দেওয়া হবে। কারণ আমরা যখনই হাত ওপরে তুলছি সেটা কিন্তু আমরা ইচ্ছাকৃত হাত ওপরে তুলছি, কারণ হাত ওপরে তোলাতে কিন্তু বডির ফোর্স লাগে, আর হাত নিচে থাকা মানে আমাদের একটা স্বাভাবিক পজিশন। তাই যদি হাত ওপরে থাকে কিন্তু বডির পিছনে থাকে, সেক্ষেত্রে কিন্তু পেনাল্টি সেটা পাবে। এবং বলে রাখি, যদি অনেকে বলতে পারে যে তাহলে তো দাদা, অনেকে যেটা বডি যেহেতু বললেন যে হাত নিচে থাকলে পেনাল্টি হবে না, অনেকে যে শোয়ার সময় হাত বল লাগলে সেটাকে পেনাল্টি দিয়ে দেয়। দেখুন, ভিন্ন রেফারির ডিসিশন ভিন্ন, সেটা নিয়ে আমার কিছু করার নেই। অনেক ক্ষেত্রে কি হয়, যখন বল মানে শোয়ার সময় হাত সামনের দিকে অনেক সময় থাকে, মানে কি করে আমি শোবো এখন, ধরে নিন আমি এরকম করে শুয়ে আছি, শোয়ার সময় ভাবুন বল অনেক সময় হাতে লাগে, সেক্ষেত্রেও দেখা হবে যে শোয়ার সময় বলটা যখন লেগেছিল তখন বডির হাতে, মানে বডির আগে হাতটা ছিল, মানে হেডের আগে হাতটা ছিল না পিছনে হাতটা ছিল। যদি শুয়ে আছি আর পিছনে যদি হাতটা থাকে, সেক্ষেত্রে কিন্তু শোয়ার সময় সেগুলো পেনাল্টিগুলো দেওয়া হবে না। যদি শোয়ার সময়ও হাতটা আমার বডির আগে থাকে, সেক্ষেত্রে পেনাল্টি দেওয়া হবে। এক্ষেত্রে রেফারির জন্য দেখাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, নেক্সট টু ইম্পসিবল, কারণ একটা রেফারি এত নিখুঁতভাবে সেটা দেখতে পারে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখে পেনাল্টি মনে হলেও রেফারি কিন্তু সেটা পেনাল্টি দেয় না। অর্থাৎ এই ক্ষেত্রেই কিন্তু আমার মনে হয় আপুইয়ারটা পেনাল্টি দেয়নি ডার্বির রেফারি ভেঙ্কটেশ আর। এবং বাদবাকি পেনাল্টির নিয়ম তো আমরা জানি যে কোনগুলো পেনাল্টি দেয়। বডি থেকে এরকমভাবে হাত আগে লাগলে পেনাল্টি দেবে, তারপরে ইচ্ছাকৃতভাবে মানে বডির আগে যদি আমার হাত এরকম করে রাখি সেটা পেনাল্টি দেবে, বা আমি যদি আর্ম এক্সটেন্ড করে নিই সেটা পেনাল্টি দেবে। মানে রেফারিকে দেখতে হবে যে সেই হাতটা সেই ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কিনা। যদি ইচ্ছাকৃতভাবে লাগায় সেটা তো জেনুইন পেনাল্টি হবেই, যদি অনিচ্ছাকৃতভাবে লাগালেও দেখা হবে যে হাতটা বডির আগে ছিল না পিছনে ছিল, হাতটা উপরে ছিল না নিচে ছিল। তো দেখুন, অনেক নিয়ম আমি হয়তো বোঝাতে পুরোপুরি নাও পারতে পারি, তবে আমি বলবো যে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা গুগল করুন, অনেক বড় বড় এই বিষয়ে আর্টিকেল আছে, আপনারা পুরো কিন্তু বুঝতে পারবেন। তবু আমি চেষ্টা করেছি ব্যাপারটাকে পুরো ভালোভাবে বোঝানোর। এবং আমরা ফুটবলেও কিন্তু বর্তমান নিয়মে অনেক ক্ষেত্রে দেখেছি হ্যান্ডবল হওয়ার পরেও ভিআরে কিন্তু সেটাকে পেনাল্টি দেয়নি, এবং সেটা অনেক কোচের না জানাও থাকতে পারে, কারণ দেখুন এত নিয়ম জানাটা খুবই ডিফিকাল্ট। আমিও এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।